ওয়েল ক্লাস 10 তোদের আজকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ কষা চ্যাপ্টারটা আমি শুরু করার আগে মানে ফর্মুলা বা সবকিছু ডিটেইলস বলার আগে তোদের সরল সুদ কষা সম্বন্ধে কিছু কথা অত্যন্ত বলা প্রয়োজন আছে। মানে বিকজ তোরা মোরালেস কেউই ব্যাংকিং করিস না, মানে ব্যাংকে যাস না বা ব্যাংক সম্বন্ধে খুব একটা পরিষ্কার ধারণা নেই। এবার আমি বিশেষ করে এই কথাগুলো এই কারণেই বলি কারণ তোদের মতো সময় যখন আমিও সরল সুদ কষা শিখেছিলাম তখন আমার কাছে বেশ কিছু প্রশ্ন সামনে এসেছিল, মানে এটা কেন, ওটা হয় না কেন, ওটা কি করে হয়। তো আমি সেই প্রশ্নগুলো ক্লিয়ার করি এবং আমি বহু বছর ধরে দেখে আসছি যে যখন আমি প্রশ্নগুলো ক্লিয়ার করি এই জিনিসপত্রগুলো তখন দেখা যায় যে তোদের ভেতরেও মোরালেস এই একই জাতীয় প্রশ্ন আছে মনেতে। যেমন সরল সুদ কষা, কেন হঠাৎ করে ব্যাংকিং করবো, কেন হঠাৎ ব্যাংকে যেতে যাব, কেন হঠাৎ করে আমি বাড়িতে টাকা রাখার জায়গায় ব্যাংকে যাব, এইসব অনেক প্রশ্ন আসে। আমি তোদের ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে কর তোর কাছে তুই ধর কোনো রকম ভাবে খুব ভালো রেজাল্ট করেছিস, তো গভর্নমেন্টের কাছ থেকে 2,000 টাকা পেয়েছিস, মনে কর 20,000 টাকা পেয়েছিস, ঠিক? এখন 20,000 টাকা তুই তোর নিজের যে ব্যক্তিগত তোর ছোট্ট একটা আলমারি আছে, তাতে কিছু বইপত্র আছে, কিছু জামা কাপড় আছে, একটা সুন্দর ছোট্ট একটা লকার রয়েছে, তুই 20,000 টাকা সেই লকারে রেখেছিস, ঠিক আছে? রোজ তোর আনন্দ হয়, তুই একবার লকারটা প্লিজ 20,000 টাকা আমার বলে মনে করিস, প্রত্যেকদিন তোর এরকম করিস। এবার আমাকে বল, কোনোদিন কি সকালে এরকম ঘটনা ঘটে ঘুম থেকে উঠে আমরা যতদিন তোর অভ্যাস মতো 20,000 টাকা লকারটা খুললি দেখবি সামনে ছোট ছোট এরকম 10 টাকার নোট হয়েছে, মানে 20,000 টাকা ডিম পেরেছে, ছোট ছোট 10 টাকার নোট, হয়তো একটা 50 টাকার নোট কিলবিল করে বেড়াচ্ছে, কোনোদিন দেখিস না তো, রাইট? তার মানে তুই যে বাড়িতে টাকা রাখিস তুই যতদিন খুশি রেখে দে, সেই টাকা কোনোদিন ডিম পাবে না, রাইট? আচ্ছা, নেক্সট কথা আসি, কেন স্যার পরে বলছেন। নেক্সট কথা আসি, মনে কর সেই 20,000 টাকা তুই ব্যাংকে রেখেছিস, সরি তোর ঘরে রেখেছিস। কোনোদিন রাত্রি 2টা 2:30টার সময় দরজায় কেউ ধাক্কা মারলে, কোনো ভদ্রলোকরা বলে, তুই বলি যে কে, বা বাড়ির লোক হয়তো বললো কে, এটা দরজাটা খুলুন, ডাকাতি করতে এসছি প্লিজ ব্যাংকে। তো যথারীতি এসে সুন্দর করে নিয়ে গেলাম, তাহলে বলে 20,000 টাকা নিয়ে চলে গেল। তোর শেষ, তোর স্বপ্নের সেই টাকা শেষ মোটামুটি। তুই হয়তো সদ্য ভাবছিলিস যে ইস 20,000 টাকা আর কোনো রকম ভাবে 10,000 টাকা জোগাড় করলি একটা স্যামসাং অমুক ফোন হয়ে যাবে, তারপর আর ফ্রি ফায়ার আটকায় দিয়ে আমার। তো এই যে দুটো কথা বললাম আমি, মানে এক, টাকা তুই যতদিন খুশি তোর বাড়িতে ফেলে রাখ, সে টাকা ডিম পাচ্ছে না। নাম্বার 2, মানে তোর 20,000 টাকাটা বেড়ে 30,000 টাকা হওয়ার চান্সই কোনো নেই যতক্ষণ তুই বাইরে থেকে 10,000 টাকা অ্যাড করিস, তোর ফ্রি ফায়ারের স্বপ্ন পূরণ হচ্ছে না। নাম্বার 2, যে কোনো দিন যে কোনো ভদ্রলোক রাত্রিবেলা এসে নিয়ে গেল, তাহলে তো হতেই পারে। এখন তুই কেন ব্যাংকে যাবি তার উত্তর এখানেই আছে। তুই যদি সেই টাকাটাই কোন রকম ভাবে ধর ব্যাংকে রাখি, কোন রকম ব্যাংকে রেখেছিস, তাহলে দেখ সেই 6 জন ভদ্রলোক তারা ব্যাংকে এলো, দরজা নক করলো, সিকিউরিটি বললো যে কারা, কে, বললো তাদেরকে দরকার আছে, বলুন এটা টাকা পয়সা নেওয়ার আছে, বললে তোর সেই 20 অনেক টাকাও গেল, সেখান থেকে তোর 20,000 টাকাও চলে গেল। কিন্তু যেহেতু তুই ব্যাংকে টাকা রেখেছিস, and if you have that updated passbook, তোর কাছে ডকুমেন্ট থাকে যে তুই ব্যাংকে তোর 20,000 টাকা রেখেছিলিস, ব্যাংক ইজ কম্পেলড টু পে দ্য মানি ব্যাক টু ইউ। তোকে টাকাটা ফেরত দিতে বাধ্য। ব্যাংক তোকে এক্সকিউজ দিতে পারবে না, আমি কোথা থেকে দেবো, আমার টাকা তো নিয়ে চলে গেছে, ঠিক আছে, এটা বলতে পারবে না। ব্যাংক বাধ্য তোকে টাকাটা ফেরত দিতে, ঠিক আছে? নাম্বার 2, ওই যে বলেছিলাম কোনোদিন পাল্লাটা খোলার পরে ছোট ছোট 5 টাকার কয়েন 10 টাকার কয়েন দেখতে পাস না, মানে ডিম পড়ে না। কিন্তু যদি টাকা তুই ব্যাংকে রাখিস, তুই হয়তো 1 বছর পরে গেলি, নমস্কার, হ্যাঁ এই আমি সেই 20,000 টাকা রেখেছি, ঠিকঠাক তো, কোন দিকে দেখেছিস, তো বললো দাম দেখছি, বলে ও হ্যাঁ একটা ভালো খবর দেওয়ার আছে, আপনার তো 20,200 টাকা হয়ে গেছে। বলে কি বলে, ওই ডিম পেরেছে। তো এই যে মানে তোর 20,000 টাকা কোন রকমের ডিম পেরেছে ব্যাংকেতে, এবং 20,000 টাকা 20,200 টাকা হয়ে গেছে, হয়তো কোনোদিন এইভাবে বাড়তে বাড়তে 20,000 টা 30,000 টাকাও হয়ে যাবে। তো এই যে ব্যাংকে ডিম পাচ্ছে, এই যে ব্যাংকে তুই সিকিউরিটি পাচ্ছিস, এই জন্যই মানুষ যায় ব্যাংকে টাকা রাখতে। যদিও এখন ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট সম্বন্ধে নাই বা মুখ খুললাম, তোরা হয়তো কিছুই জানিস না, কিন্তু বাড়িতে প্রায় এই কথা শুনবি, বাবা চাকরি থেকে বলবে সব শেষ করে দিল,
আর কি রাখবো, সব শেষ। ছিল 6%, সেখান থেকে 3.4% হয়ে গেছে। এই কথা তোরা শুনবি, তোরা তো গা দিস রে, কি 6% কি 4% কি সব বলছে বুঝতে পারছিস, কিন্তু বাবা রেগে আছে, ওয়েদার এখন গরম। তো এই পরিবেশ তোরা প্রায় পেয়ে থাকিস বাড়িতে। এবার আমি আসি, আমি কিন্তু অলরেডি তোদের অঙ্কে চলে এসেছি। এই যে তুই 20,000 টাকা ব্যাংকে রাখলি, তোর ব্যাংকে রেখে দিয়ে এসেছিলিস, যে টাকা তুই ব্যাংকে রাখলি, বা পরেও বলবো যে টাকা তুই ব্যাংক থেকে ধার করলি, অনেকের সময় অনেকের প্রয়োজন হয় ধার করে, বিস্তারিত আসছি সেই আলোচনায়। তো যাই হোক না কেন, যে 20,000 টাকা তুই ব্যাংকে রেখেছিলিস, that 20,000 will be called as the principal. ওটা হচ্ছে তোর মানে মূলধন বা তোর আসল প্রিন্সিপাল, যে টাকা তুই রেখেছিস। এখন সেই 20,000 টাকার উপর তুই 200 টাকা এক্সট্রা পেয়েছিস, 20,000 টাকার উপর 200 টাকা এক্সট্রা পেয়েছিস। Now that 200 rupees will be called as an interest. ওটা হচ্ছে তোর সুদ, ঠিক আছে? শুভজিৎ একটু পরে ফোন করি, একদম পুরো ক্লাসে মাঝখানে। হ্যালো, হ্যাঁ একটু পরে ফোন করি, মানে একদম পুরো ক্লাসের মাঝখানে। হ্যাঁ 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 হ্যাঁ। তো that 200 rupees will be called as a interest, সুদ, যেটা বাংলা বলা হয়। এবার আমি বলেছিলাম না, তুই প্রত্যেক বছর যাস, এক বছর পরে তুই গেছিস, দাদা আমার সব টাকা ঠিকঠাক তো? ওই যে এক বছরটা উচ্চারণ করেছিলাম, ওই এক বছরটা হচ্ছে তোর সময় বা টাইম, যেটা কিনা টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। প্রথম একটা প্রিন্সিপাল পি দিয়ে রিপ্রেজেন্ট করা, পি স্ট্যান্ডস ফর দ্য প্রিন্সিপাল, আসল যে টাকাটা জমা রাখা হচ্ছে বা ধার করা হচ্ছে, তার সম্বন্ধে পরে বলছি। নাম্বার 2, যেটা তোর যে ইন্টারেস্টটা পাচ্ছিস, যে সুদটা পাচ্ছিস, যে এক্সট্রা টাকাটা পাচ্ছিস, that will be called as an interest, মানে সুদ, যেটা কিনা আই দিয়ে প্রকাশ করা হয়। and that time, সময়, যত দিনের জন্য তুই যতদিন পরে তুই ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করেছিস বা যতদিনের জন্য তুই ব্যাংকে টাকাটা রাখছিস, সেটা হচ্ছে তোর টি, টাইম। নাও here comes a most important factor. কি সেটা হলো, তোর একটা গল্প বলি। মনে কর তুই 20,000 টাকা ব্যাংকে রেখেছিলিস, এক বছর পরে তুই যাস, তুই দেখবি 200 টাকা বেড়েছে। আবার এক বছর পরে গেছিস, 20,200 হয়েছিল, দেখবি 20,400 হয়ে গেছে, আবার 200 টাকা বেড়েছে। আবার এক বছর পরে গেছিস, 20,600 হয়ে গেছে, আবার 200 টাকা বেড়েছে। প্রত্যেক বছর তো 200 টাকা করে বাড়তে থাকছে। তুই খুশি, ঠিক আছে ভাই, একদিন 10,000 টাকা বেড়ে গিয়ে 30,000 টাকা হয়েই যাবে। এবার একদিন তুই এরকম ধর কোন একটা সময়, যখন রেগুলার প্রত্যেক বছর একবার করে যাস, সেই সময় তুই ব্যাংকে গেছিস, জিৎ সামনে দিয়ে যাচ্ছে। এবার আমরা বাঙালি, জিৎ যাচ্ছে বলে, এবার জিৎ ম্যানেজারের ঘরে ঢুকেছে। জিৎ গিয়ে বললো যে, শুনুন, হ্যাঁ ভালো আছেন তো, কেমন আছেন? বলে গিয়ে বললো যে, আমি 20,000 টাকা কত টাকাটা পেয়েছি, তো 20,000 টাকা ব্যাংকে জমা রাখতে চাই, আমার 20,000 টাকা আছে। ব্যাংক ম্যানেজার, তুই তো বাঙালি, আমাদের বাংলাদেশে সব কি বলছি শুনতে হবে, কানটা গুজিয়ে দিবে, কানটা পাশ দিয়ে বেরিয়ে যাবে। সব চেষ্টা করছি, দেখছি যে ম্যানেজারের সঙ্গে হেভি কথাবার্তা চলছে। ম্যানেজার বলছে, আরে আপনি জিৎ, আপনি আমাদের সৌভাগ্য, আপনি ব্যাংকে এসেছেন। স্যার কত টাকা আছে? বলে 20,000 টাকা আছে। ওই 20,000 টাকা আছে স্যার, এক বছর পর আপনাকে আমি 2,000 টাকা দিয়ে দেবো। তারপরে চিহ্ন হচ্ছে, তোরা সিআইডি দেখতিস, তুই দয়ার মতো দরজা ভেঙে ঢুকছিস, তুই তো ম্যানেজারের ঘরে ঢুকবি, হ্যাঁ কি না? আমি 20,000 টাকা লাগলো, আমাকে দেখতে পাচ্ছি বলে আমি কিন্তু 200 টাকা পাচ্ছি, আর ও কিনে জি সেই জন্য 2,000 টাকা পাবে। তুই ম্যানেজারের মাথার উপরে ততক্ষণ, ঠিক কি ঠিক না? কিন্তু ঘটনাটা এটা হয় না, যখন জিৎ বলবে যে আমি তাহলে কত টাকা পাবো, তখন ম্যানেজার বলবেন যে, স্যার এটা আমার সৌভাগ্য, আপনি আমার ব্যাংকে এসেছেন, কিন্তু স্যার আপনাকে তো 2,000 টাকা আমি 200 টাকায় দিতে হবে, উপায় নেই। স্যার আপনাকে আমি চা জলখাবার বা সিঙ্গারা খাওয়াতে পারি, বাট 2,000 টাকা তো দিতে পারবো না স্যার, 2,000 টাকা দিতে পারবো না, 200 টাকায় দিয়ে পারবো। তার কিছু তো একটা ফ্যাক্টর আছে, যার জন্য সে জিতই হোক, সে তুই হোক, আর সে সেও যদি পারে, আলটিমেটলি সবাইকে সেই 200 টাকাই দেওয়া হবে না। সেটা কি, সেই ফ্যাক্টরটা কি? দ্যাট ফ্যাক্টর ইজ কল্ড অ্যাজ দ্য রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। তাকে বলা হয় সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কি? সুদের হার কি? সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে একটা ফর্ম, একটা ছক, যে ছকেতে সে তুই হোক আর যেই হোক
তোর টাকাটা রাখবো, সময়টা ক্যালকুলেট করব, একই পরিমাণ টাকা বেরোবে সবার ক্ষেত্রে। এবার আমি তোকে বলি, ব্যাংক ম্যানেজার এটাও বলেছেন হয়তো যে স্যার আমাদের তো রেট অফ ইন্টারেস্ট 10%, মানে হোয়াট ডাজ দ্যাট 10% মিন? 10% সুদের হার কথার অর্থ কি? রেট অফ ইন্টারেস্ট 10% মানে হচ্ছে ইফ ইউ ডিপোজিট 100 রুপিস, তুই যদি 100 টাকা ব্যাংকে রাখিস তো কোনো কষ্ট হচ্ছে ওর? ঠিক আছে তো? যদি 100 টাকা ব্যাংকে তুই রাখিস, 1 বছর পর তুই যদি ব্যাংকে যাস, তুই দেখবি 100 টাকায় 10 টাকা তোর ডিম পেয়েছে। 100 টাকা রেখেছিস, 1 বছর পরে দেখবি 10 টাকা তোর এক্সট্রা হয়েছে। আর যেমন বলেছিলাম দ্যাট এক্সট্রা মানি উইল বি কল্ড অ্যাজ অ্যান ইন্টারেস্ট, তাই তো? তাহলে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, ওটাকে ইন্টারেস্ট বলা হয়, সুদ, রাইট? সো এবার তুই ইউ নো দ্য ইউনিটারি মেথড, তুই ওইটি নিয়ম জানিস, 100 টাকা আর 1 বছরের সুদ 10 টাকা, 20,000 টাকা আর 1 বছরের সুদ কত টাকা তুই বার করে দিতে পারবি? আর কি পারবি না। এবার ওই ব্যাংক ম্যানেজার জিজ্ঞেস করবে যে স্যার আপনি ক্যালকুলেট করে নিন কত টাকা হচ্ছে, আমি আর কি বলবো? তুই বেশ শান্তি পেয়ে হ্যাঁ ঠিক আছে, তাহলে তখন থেকে আস্তে আস্তে নিজের বাড়ি থেকে গমন করলি। নাও আমি তাহলে কি কি পেলাম? 4টে ফ্যাক্টর। প্রথম প্রিন্সিপাল বা বাংলায় যেটাকে বলা হয় আসল, যেটাকে প্রকাশ করা হয় পি দিয়ে। নাম্বার 2 সময়, টাইম। নাম্বার 3 টাইম তো বললাম, ইন্টারেস্ট, সুদ, আই, আই দিয়ে প্রকাশ করা হয়, স্মল আই বা ক্যাপস আই হোয়াটএভার, কেউ স্মল আই দিয়ে করেন, কেউ ক্যাপস আই করেন, ডাজন্ট ম্যাটার। নাম্বার 4 লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন ফ্যাক্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তাই সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। বুঝতে পেরেছিস? তো আজকের পুরো ক্লাসটা, পুরো চ্যাপ্টারটা এই 4টে জিনিসকে নিয়ে আমরা লড়াই করতে হবে, 4টে জিনিসকে নিয়ে, ঠিক আছে? তো আমি আস্তে আস্তে আরো তোদের মনে অন্ধকার ক্লিয়ার করব, যে প্রশ্নগুলো আছে খানিকক্ষণের মধ্যেই বলবো, একটা দুটো অঙ্ক হোক তারপর। তো এই যে পি আর টি আর আই, এই দিয়ে একটা ফর্মুলা আছে, কি সেই ফর্মুলা আছে I is equals to PRT by 100. Here's the formula. I stands for interest, P stands for principal, R rate of interest and T is time. তাহলে তুই যদি যে কোনো তিনটে তুই জানিস, any three values, তুই just place করবি and that fourth unknown thing or unknown variable will come out. তুই just তিনটেকে বসাবি, 4 নম্বরটা বেরিয়ে যাবে। এই তো ঘটনা। শুধু প্রত্যেকটা অঙ্ক পড়ে তোকে বুঝতে হবে যে কোনটা কোনটা, কোন টাকা জমা রাখছি, কোন টাকা বা ধার করছি। আমি বলেছিলাম না ধার করাটাও কিন্তু আসল বা প্রিন্সিপাল হিসাবেই দেখানো হয়। সেটা ধারের বিষয়টা আরো ভালো করে বলবো দু একটা অঙ্কের পরে দিই। শুধু একটা কথা যেটা বলা বাকি আছে সেটা জেনে রাখবি, কোন ব্যাংকে তুই যদি ধার করিস, মনে কর 20,000 টাকায় তুই ধার করেছিস, রেট অফ ইন্টারেস্ট 10%, 1 টাকা করে, তোর মনে কর 1 বছর পর তোর সুদ হয়েছে 200 টাকা। তুই ধর 1 বছর তোর প্রয়োজন ফুরিয়ে গেছে, তোর কাছে 20,000 টাকা এসেও গেছে, নাও তুই ব্যাংকে গেছিস, বলে হ্যাঁ দাদা আমার একটা ধার করেছিলাম না, বলে হ্যাঁ হ্যাঁ 20,000 টাকা, বলছে এই 20,000 টাকা, তোকে বেঁধে রেখে বাসন মাজাবে। ব্যাংক কি দাতা কর্ণ নাকি? যখন তোর প্রয়োজন হবে তুই 20,000 টাকা, দাদা আমার একটা সাইকেল কেনা আছে, 20,000 টাকা দিতে হবে, ঠিক আছে? নিয়ে যান ভালো থাকবেন, সাইকেল চালাবেন, সেলফি ওঠাবেন, বলছে নিয়ে গেলি, আবার যখন হয়ে গেল 20,000 টাকা ফেরত দিবি না। ব্যাংকেরও তো একটা ইন্টারেস্ট থাকবে, ব্যাংকেও তো ভালো লাগার কারণ থাকবে। কি ভালো লাগা? যে তুই যখন ফেরত দিবি শুধু 20,000 টাকা ফেরত দিবি না, তুই যখন ফেরত দিবি তুই তার সঙ্গে 200 টাকা ফেরত দিবি না। ও বাবা 20,000 টাকা দিয়ে বাবা, তুই তো সেই তাদের মতো যারা বিদেশে চলে যায়, 20,000 টাকা ধার করে 200 টাকা ফেরত দিয়ে চলে গেল। হ্যাঁ বিজয় মানলি তো 20,000 টাকা তুই ধার করিস, ব্যাংকে যখন তুই যাবি টাকা ফেরত দেওয়ার জন্য, শুধু কিন্তু আসল বা প্রিন্সিপাল দিলে হয় না। আবার ওর বক্তব্য অনুযায়ী শুধু ইন্টারেস্ট 200 টাকা মুখে চলে দিয়ে আসলেও হয় না, তোকে 20,200 টাকা ফেরত দিতে হবে। মানে কি দিতে হবে? সুদ আসল, সুদ এবং আসল, এটাকে বলা হয় অ্যামাউন্ট, সুদ আসল। এই সুদ আসল ফেরত দিতে হয়। শুধু এটা মাথায় রাখবি, যখনই কোনো ধার পরিশোধ করা হয়, যখন তুই পে করছিস ফাইনালি কোনো ব্যাংকে কোনো টাকা, then you have to pay the total amount, not the interest or the principal, but the total amount. সুদ এবং আসল এটা তোকে ফেরত দিতে হয়, মনে রাখবে। তাহলে সুদ আসল মানে হচ্ছে আসল
প্লাস সুদ। এই হলো ঘটনা। এখন তুই মনে কর 20,200 টাকা সুদ আসল তুই জানিস, 200 টাকা সুদ আমি তোকে বলে দিলাম, তুই মাইনাস করে আসল পেয়ে যাবি না যে কত টাকা রেখেছিস? পাবি না? ঠিক কি না? 20,200 টাকা তুই সুদ আসল জানিস, তুই 20,000 টাকা রেখেছিস জানতে পেরেছিস, তুই বিয়োগ করলেই সুদ পেয়ে যাচ্ছিস না যে এক বছর পর কত টাকা সুদ হয়েছে। 20,200 মাইনাস 20,000 সমান 200 টাকা, 200 টাকা তোমার ইন্টারেস্ট হয়েছে। শুধু এইটা যদি জানিস তুই তাহলে যে কোনো দুটো জানলে তুই 3 নাম্বারটা বার করে ফেলতে পারবি। আমি বললাম না অঙ্কটা করে তোকে খুঁজতে হবে যে কোনটা তুই জানিস আর কোনটা তুই জানিস না। যেটা জানিস না সেটা বার করতে হবে, যেটা জানিস সেটা অ্যাপ্লাই করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, এই ইজ দ্য ফর্মুলা। তো আমি তোদের প্রথমেই করাচ্ছি সে 3 নম্বরটা কি বলছে? বার্ষিক 8 হোল অফ 1/3% সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট, মানে কোনটা দেওয়া আছে? এটা আর দেওয়া আছে, আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 8.13%। 960 টাকা 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল এটা ভালো বাংলা দেওয়া আছে, অ্যাকচুয়ালি দে আর আস্কিং টু ফাইন্ড দ্যাট অ্যামাউন্ট। 960 টাকা যে রেখেছিল সেটা তো বলেই দিয়েছে, শুধুমাত্র তোকে সুদটা বার করলেই, সুদের সাথে আসলটা যোগ করলেই তুই সুদ আসল পেয়ে যাচ্ছিস নাকি? সো তোকে শুধুমাত্র সুদ বার করতে হবে। আমি বুঝাতে পারছি ব্যাপারটা, রাইট? তাহলে এখন টুকবি না, কেউ জাস্ট বস। আমি কিভাবে লিখছি দেখ, আসল বা প্রিন্সিপাল পি সমান 960 টাকা, ঠিক আছে? সুদের হার 8% সমান 8.13% বা 25/3%, ঠিক আছে? সময় টি, টাইম 1 বছর 3 মাস। আমাকে সব সময় সময়টাকে বছরে কনভার্ট করতে হবে। জানবি টি সব সময় যাই থাকুক না কেন আমি বছরে কনভার্ট করব, মনে থাকবে এটা, যখনই যাই থাকুক না কেন। তাহলে 1 বছর 3 মাস মানে 1.3 বছর, হ্যাঁ কি না? 1 প্লাস 3 মাস মানে 3 বছর রে, বুঝতে পারছিস কি পারছিস না? তাহলে এটা 1/4, 1 প্লাস 1/4, হ্যাঁ কি না? তার মানে 5 4 বছর, 5 4 বছর। এখান থেকে করতে পারিস 1 প্লাস 1/4, দ্যাট ইজ 10 এর উপর তুই 5 4 ভাগ নিতে পারিস। এন্ড লাস্ট হচ্ছে সুদ, দ্যাট ইজ আই সমান আমি জানি না, এটাই বার করতে হবে। আমাকে বলেছে না সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল মানে সুদ আসল, সুদ আসল মানে আসল প্লাস সুদ। আসল তো জানি, তাহলে সুদটা বার করলি, যোগ করলি, আই উইল গেট মাই আনসার, রাইট? তাহলে আমি লিখবো আমরা জানি I is equals to PRT by 100, right? তাহলে I মানে 960, চলো ক্যালকুলেশন দায়িত্ব নে, হ্যাঁ সমি নে, তারিখ নে। আর হচ্ছে 25/3 তো তলা চলে আসছে না, আর কি হচ্ছে 5/4 তো তলা চলে আসবে তো। উপরে 5/4 বলাও যা, 5/4 এরকম করে দেওয়া তো তাই। হিসেব মতো আমি একটা স্টেপ জাম্প করছি, আজ দেখাচ্ছি, দেখে নে। 25/3 into 5/4, আশা করি এবার আপত্তি নেই, রাইট? তাহলে I is equals to 960 into 25 into 5 by 100 into 3 into 4. কেউ করেছিস ক্যালকুলেশন?
এটা 4 স্যার হ্যাঁ কত আছে শিওর তো 1000 টাকা 900 টাকার পর 1000 টাকা সুদ হচ্ছে হ্যাঁ 7000 টাকা লেগেছে নাকি 960 টাকা লেগে 1000 টাকা সুদ হ্যাঁ কে বলছে 10000 টাকা কি রে তন্নিশা 7000 টাকা লেগেছিল নাকি 960 টাকা রেখে 1 বছর পর 10000 টাকা পাচ্ছে আমার বাড়ির সামনে তো ল্যাম্বরগিনি ফেরারি দাও লাইটই না আপনি দেবো কি চাই তোর বল শুধু একশো টাকা সুদ হয়েছে সুতরাং মানে শূন্য কোনো ভ্যালু নেই বুঝতে পারছিস যেখানে বাচ্চাটা এটা দেয় না আমার ফিজের গাড়িতে একটা শূন্য শূন্য ভ্যালু তো এমনি নেই ডান দিকে বসিয়ে দেবো বুঝলি সবৃদ্ধি মূল মানে অ্যাকচুয়ালি সুদ আসল রাইট মানে অ্যামাউন্ট ইংলিশ হচ্ছে অ্যামাউন্ট আসল প্লাস সুদ সমান 960 প্লাস 100 সমান 1060 দ্যাটস ইট এইগুলো অঙ্ক তোকে ভাষা বুঝতে হবে কি দেওয়া আছে বুঝতে হবে যেগুলো আছে জাস্ট লিস্ট আপ করতে হবে এইভাবে রাইট এবার তোকে সেখানে প্লেস করবি ক্যালকুলেশন করবি এক্ষেত্রে যেটা আছে সেটা বসালাম সুন্দর করে আই পেলাম যখন মনে কর আই দেওয়া আছে সবই দেওয়া আছে আর বার করতে বলছে জাস্ট এই একই ফর্মুলায় বসাবি এন্ড ইউ উইল গেট দ্য ভ্যালু অফ আর বুঝতে পারছিস ব্যাপারটা আমি শিওর কোনো অসুবিধা নেই টুকে নটা তোরা টুকে নিয়েছিস তোরা এখন 4 এর অঙ্কটা করবি ঠিক আছে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে 4 এর অঙ্কটা কর করে আমাকে অবশ্যই জানা যে কার হয়েছে কার আটকেছে ঠিক আছে ওই যারা পারিসনি এক্সকিউজ মি দেখ আমি অঙ্কটা করে রেখেছি যাতে তোর প্রবলেম না হয় কত নম্বর ছিল 4 তো ওটা 4 দেখ আসল বলেছিল 3200 টাকা সুদের হার ছিল 6% সময় বলেছিল 2 বছরের ক্ষেত্রে রাইট তাহলে আমি ইন্টারেস্ট আই বার করছি এই ছিল ক্যালকুলেশন করে 384 টাকা বা 384 হয়েছে এটা তো ইন্টারেস্ট পেয়েছি বাট আমাকে কি প্রশ্নটা করেছিল খেয়াল করে দেখ যে তিনি 2 বছর পর শোধ করতে হলে কত টাকা দিতে হবে তাহলে আমি যেমন বলেছিলাম যে শোধ করা মানে সুদ আসল দিতে হবে মানে তোকে অ্যামাউন্টটা ফেরত দিতে হবে দ্যাট ইজ আসল প্লাস সুদ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট প্রিন্সিপাল কত 3200 টাকা যেটা কিনা রেখেছিল রাইট মানে বা ভাগ করেছিল তার সঙ্গে সুদ বা ইন্টারেস্ট কত হচ্ছে 384 টাকা এই দুটো অ্যাডিশন করলে 3584 এই টাকাটাকে ফেরত দিতে হচ্ছে ব্যাংকে এখন তোরা এবার টুকে নেবে তোদের একটু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এটা আচ্ছা এখন তোদের আমি 6 এর একটা অঙ্ক বলছি 6 নম্বর তোরা একটা বই টাকা একবার প্রত্যেকে 6 নম্বরে কি বলেছে দেখ গৌতম বাবু একটি মুরগি খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করছেন ঠিক আছে তাহলে 12% কি মানে আর রেট অফ ইন্টারেস্ট সুদের হার তাহলে সেটা 12% পেয়ে গেছি প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হচ্ছে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হচ্ছে 378 টাকাটা কি 378 টাকাটা আয় ইন্টারেস্ট তাই তো তাহলে 378 টাকা পর ইন্টারেস্ট এটা দেওয়া আছে তাহলে এটা দেওয়া আছে আমি ঠিক দিয়ে এখান থেকে মনে কর এটা দেওয়া আছে 378 টাকা রেট অফ ইন্টারেস্ট এটা দেওয়া আছে বাকি দুটো খুঁজে পাচ্ছিস বাকি দুটো কি হতে পারে প্রত্যেক মাসে বলে শব্দ আছে না প্রতি মাসে এই 378 টাকা সুদ দিতে হচ্ছে এটা তো প্রতি মাসে দিতে হচ্ছে তার মানে সময়টা কত এক মাস এবার আমি কি বলেছিলাম অলওয়েজ keep that time in the year form সমস্ত যে সময়টা থাকবে না সেটা দিনে থাকতে পারে সেটা মাসে থাকতে পারে বাট যাতেই থাকুক না কেন তোর মূল কাজ হবে সেটাকে বছরে কনভার্ট করে দেওয়া এবার এক মাস মানে কত বছর 1/12 year রাইট এক মাস মানে তো 1/12 বছর
রাইট? তো আমি পি এর জায়গায় কি লিখবো তাহলে? 1 মাস বা 1 মাসটা উল্লেখ করবো একবার, 1 মাস বা 1/12 বছর। তো আমি রেট অফ ইন্টারেস্ট আই পেয়ে গেছি, আমি সময়টাও পেয়ে গেছি, আমি সুদটাও পেয়ে গেছি। আর করতে পারবো না? এই তো ফর্মুলা। জাস্ট মান বসাবো, এখানে আই এর জায়গায় কত লিখবো? এপাশে 300, যেমন সমীকরণ সমাধান করি আমরা, যেভাবে সমীকরণ সমাধান করি, ঠিক আছে? তো তোরা এখন এই অঙ্কটা আগে টুকে নিবি যারা পারিসনি, তারপর তোরা 6 অঙ্কটা করবি। দেখ, এই অঙ্কটা যারা করতে পারিসনি, আসল প্রিন্সিপাল তারা জানতে চেয়েছে, দেওয়া নেই। সুদের হার রেট অফ ইন্টারেস্ট 12% দেওয়া আছে, সময়টা 1 মাস বা 1/12 বছর করে নিয়েছি। 1 মাস মানে 1/12 বছর, 2 মাস মানে 2/12 বছর। সুদ বা ইন্টারেস্ট দেওয়া আছে 378, আমরা জানি বলে ফর্মুলা লিখেছি। সুদের জায়গায় 378 লিখলাম, প্রিন্সিপাল পি এর জায়গায় জানি না, পিটা রাখলাম, আর এর জায়গায় লিখছি 12%, টি এর জায়গায় লিখলাম 1/12/100, ঠিক আছে? এই 12টা নিচে চলে আসবে, পরের লাইনেতে 100 এর সাথে গুণ হয়ে যাচ্ছে। 378 ইনটু 100 সমান p ইনটু 12 ইনটু 1/12, কেটে যাচ্ছে তো? তাহলে p সমান 37800। সুতরাং আসল 37800, এই টাকাটা আসল। তো এখন তোরা হুবহু একই রকম ভাবে 5 অঙ্কটা করে ফেলবি, পুরো একদম সেম ভাবে 5 অঙ্কটা। 5 অঙ্কটা যারা যারা পেরেছিস তারা তো বিগ থামস আপ, আর যারা পারিস না একবার চেক করে নেন, ক্যালকুলেশন করছি না। আসলটা দেওয়া নেই, সুদের হার রেট অফ ইন্টারেস্ট 5.25 দেওয়া আছে, সময় 2 বছর দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে। এবার আমরা জানি করে ফর্মুলাটা লিখেছি যেমন ভাবে, তাহলে 840 ইজ ইকুয়ালস টু p ইনটু 5.25 ইনটু t হচ্ছে 2/100। সি ক্যালকুলেশন করার স্টাইলটা দেখ, পয়েন্ট কে রাখবি না, এটাকে কখনো অ্যালাউ করবি না আমাকে বেশিক্ষণ রাখা। তাই যেই পয়েন্ট দেখবি এরকম করে তুলবি, দুটো পরে পয়েন্ট ছিল তাই একটা 100 মাল্টিপ্লাই করে দিলাম, ব্যাস, ঠিক আছে তো? তো এবার এরপরে দেখ, p সমান 840 ইনটু 100 ইনটু 100 বাই 525 ইনটু 2। এবার দেখ, এটা 25 4s are and 25 2s are 25 21 তো? এবার এখান থেকে দেখ, এটা এই 40s are হচ্ছে and 2s are 4, তাহলে এখানে p সমান হয়ে যাচ্ছে 8000, তাই তো? 8000। ওকে, তো তুলে নিবি, তারপর তোদেরকে একটা অঙ্ক এক্সপ্লেনেশন দিচ্ছি, এটা তো অবশ্যই তুলবি এটা অঙ্কটা। সেটা হচ্ছে 9 নম্বর। 9 নম্বর পরে একবার সবাই। 9 নম্বরটা কি বলছে? হ্যালো, 9 নম্বরটা কি বলছে দেখ, যে কৃষি সমবায় সমিতি থেকে সদস্যদের বার্ষিক 4% সরল সুদে কৃষি ঋণ দেওয়া হচ্ছে, মানে লোন দেওয়া হচ্ছে। আচ্ছা, এই লোন দেওয়ার ব্যাপারটা যখন এসেই গেছে, তখন আমি তোদের একটু খানিকক্ষণ আগে বলছিলাম যে ঋণ নেওয়া বা লোন করা সম্বন্ধে একটু তোদের ধারণা ক্লিয়ার করা দরকার আছে। তার সবার আগে দুটো প্রশ্ন। প্রথম হচ্ছে, তোদের মনে প্রশ্ন আসলে এই যে আমি 20,000 টাকা ব্যাংকে রেখেছিলাম এবং 1 বছর পরে আমি দেখলাম যে আমার ছোট ছোট 200 টাকা পুষ্পস্ত বাচ্চা হয়েছে 20,000 টাকা, তো এই যে ডিমগুলো পেরেছে, এই ডিমগুলো এলো কোথা থেকে? আপনি সত্যি তো টাকা ডিম পারে, তার এলো কোথা থেকে? 200 টাকা এক্সট্রা দিল কি করে? ব্যাংকে আমাকে সেই সান্তা ক্লজের মতো স্পেশাল গিফট রেখে দিয়েছে, মোজার ভেতরে জিনিসপত্র রাখার মতো করে 200 টাকা রেখে দিয়েছে, ছেলেটার আশা দেখে রেখেছে 20,000 টাকা, চলো 200 টাকা দিই, তা তো নয়। তাহলে টাকাটা এলো কোথা থেকে, এটা হচ্ছে প্রশ্ন। এবার এই প্রশ্ন খুঁজতে খুঁজতে তোর মনে আসবে একটা সময় যে আমরা প্রায় এটা কথা ভাবি যে ভারত নাকি অনেক দেশের তুলনায় আমাদের নাকি আমরা গরিব দেশ, আমাদের নাকি আমরা অনেক দেশের থেকে পিছিয়ে আছি, আমাদের নাকি অর্থের প্রাচুর্য নেই সেইভাবে শুনে এসেছি, এরকম প্রায় শুনতে থাকি আমরা। তাহলে আমার বক্তব্য একটা, যদি তাই হয়ে থাকে, আমার ভারতের ট্যাক্স হাল, যেটা ট্যাক্স হাল জানিস কিছু? কে জানিস? যেখানে টাকা ছাপা হয়, যেখানে টাকা ছাপা হয়, এবং সেই টোটাল টাকাটা মেনলি
রিজার্ভ ব্যাংকের আন্ডারে ছাপা হয়, রিজার্ভ ব্যাংকের ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো তাই যদি হয়, আমরা গরিব দেশ এটা যদি ভাবি আমি, এবং আমার তার জন্য কি অর্থের অভাব, গরিব মানে অর্থের অভাব, তাই যদি হয়ে থাকে রিজার্ভ ব্যাংক আমার ঘরে, ট্যাক্স আমার ঘরে, তাহলে আমি যদি চাই আমি যত খুশি টাকা ছাপাবো তো, হ্যাঁ না? মানে আটকাচ্ছে আমায় কি? কাগজ আমার, টাকা আমার, রিজার্ভ ব্যাংক আমার, তাহলে আমি যত খুশি টাকা ছাপাবো, ছাপে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে 2 লাখ 3 লাখ টাকা করে দিয়ে চলে আসবো, 15 লাখ 20 লাখ 40 লাখ টাকা করে দিয়ে চলে আসবো, তাতে কি হয়, প্রত্যেকের হাতে প্রচুর টাকা এসে যাবে, বড় লোক হয়ে গেল দেশ। এটা ভাবছিস তো? অনেকের মনে প্রশ্ন আসছে তো, গরিবটা কেন আমরা? টাকা ছাপাতে কি কাগজ পাওয়া যাচ্ছে না? টাকা ছাপাচ্ছে না কেন? প্রবলেমটা কোথায়? কারো মনে প্রশ্ন আছে? দেখি হাত তোল, দেখি কারো মনে প্রশ্ন আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি 2 জন, আর কেউ 3 জন। মেয়েগুলোকে ভাবেই না সব নিয়ে, দেশ গরিব, বাবা গরিব, বাবা বড় লোক, দেশ গরিব, আমার শেষই যায় না। আমার নায়িকা থাকলেই হবে, আমার ল্যাব মেয়ে থাকলেই হবে, আমার অত চিন্তা ভাবনা নেই, পুরো মিলে হাত তুলবো আমি দেখছি। যাই হোক, যেটা বিষয় এখন, তো এই যে প্রশ্নটা এলো কেন ছাত্র, সেই সম্বন্ধে আমাদের ব্যাপারটা কি বলতো, আমরা এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র অঙ্ক করিয়ে হোমওয়ার্ক নিয়ে পরীক্ষা নেওয়াটা শেষ কথা, তোদের মানে সামগ্রিক তোদের ম্যাচুরিটিটা তৈরি করাতে হবে এখান থেকে। সেটা কারণটা এখান থেকে যে একটা দেশ কখনো ওইভাবে বড় লোক হয় না, অনেক বড় শুনতে হবে কথা, বাট তোদের জানার দরকার আছে। একটা দেশ কখনো টাকা ছাপিয়ে বড় লোক হয়, তুই বলছিস কি করে হয়? প্রত্যেক কাছে যদি সত্যি তো আমার যদি 20 লাখ টাকা 20 লাখ টাকা 20 লাখ টাকা করে বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়, তাহলে বড় লোক ইটসেলফ হয়ে যাচ্ছে। এবার আমি তোকে বলছি, দেশ আরো গরিব লোক হয়ে যাবে। শুনবি কেন? শোন, তোকে ছোট্ট উত্তর দিচ্ছেন। তোর আজকে ডেটে তুই ক্লাস 10-এ পড়ছিস, তোদের হাতে খুব একটা বেশি হাত খরচা বা টাকা সেই অর্থ থাকে না, বাড়ির লোক যখন ভালোবেসে কিছু দেয় তোর কাছে সেটাই থাকে। এখন এই মুহূর্তে তোর কাছে কিন্তু দুটো 2000 টাকার নোট বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। মানে দুটো 2000 টাকার নোট আছে, মানে তুই মানে আম্বানি তোকে পারলে স্যালুট করে তো ফিল এরকম, মানে তুই এরকম ফিল করছিস। আমি তোর সময় ছিল, আমার এখনো মনে আছে আমি 100 টাকা প্রথমবার যে 100 টাকা ইনকাম করেছিলাম ক্লাস 11-এ উঠে, আমি সারাক্ষণ খাটে শুয়ে 100 টাকা দিকে 100 টাকা 100 টাকা খরচ করবো কি করে? বললাম ভাবতে 100 টাকা এরকম পেয়েছি। আর যেদিন প্রথম মাইনেটা পেয়েছিলাম, কামার টাকা আলু পাড়াতে আঁকাতে গেছিলাম, এটা আমার জীবনের প্রথম টিউশন ছিল মনে আছে। আমি তখন 11-এ উঠেছি সদ্য, তো কামার টাকা আলু পাড়ায় গেছি আমি। সেখান থেকে আমি ফিরছি, সারা রাস্তাতে বারবার করে পকেটে হাত দিয়েছি, আছে তো টাকাটা পড়ে গেল না তো, মানে মনে হচ্ছে যে আমাকে কেউ লুটে নিতে পারে বা টাকাটা পড়ে যেতে পারে, এইসব মনে চিন্তা আসছে। যাই হোক, তো তোরা হয়তো 100 টাকা শুনে অবাক হচ্ছিস, বাট আমার ওই সময়তে বা আমরা যেটা বড় হয়েছি 100 টাকা আমার কাছে বিশাল ব্যাপার। ঠিক এখন যেমন তোকে ধর 2000 টাকা নোটের বিরাট ব্যাপার। এবার বলি, আজকে মানুষজন পরিশ্রম কেন করছে? একজন কৃষক কেন চাষাবাদ করছেন? একজন দোকানদার কেন দোকান খুলে সকাল থেকে উঠে মানুষের সাথে ডিল করছে? আজকে তোর বাড়ির মানুষটা, তোর বাড়িতে বাবা যিনি আছেন, উনি সকালবেলা নিয়ম করে কেন বেরোচ্ছেন? আমি তো এখানে কেন দাঁড়িয়ে এসব গল্প শোনাচ্ছি? তার কারণ হচ্ছে সবার একই কারণ, উই নিড দ্য মানি, উই নিড দ্য মানি। এখন সবার কাছে যদি ইকুয়াল টাকা চলে আসে, তখন আর প্রয়োজনটা থাকবে। তুই কৃষকের কাছে গেলি, তোর কাছে 15 লাখ টাকা চলে এসছে, কৃষকের কাছে গেলি, গিয়ে বলি আমাকে 2 বস্তা চাল দাও তো, সে বললো কি বলছো, 2 বস্তা চাল? 15 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, আমার চাল দেওয়া দরকার আছে, এই কথা সে বললো। আবার তুই দোকানদারের কাছে গেছিস, গিয়ে বলি যে আমাকে 2 সাবান দাও তো, বললো আরে জিনিসপত্র আনছি না, ওই যে আরে ব্যাংকে তো 50 লাখ টাকা রয়েছে। ঠিক আছে, আমাদের অর্থের মূল্যটা কমে যাবে, হ্যাঁ কি না? তুই কোন সময় তুই হাত খরচা পাস না, তুই হঠাৎ করে তোকে কি একটা 2000 টাকা তুই পিসিকে নমস্কার করেছিলিস, খুশি হয়ে পকেটে 2000 টাকা নোট দিয়ে তোকে হেভি মূল্য 2000 টাকা। এখন মনে কর যদি এরকম হয়ে যায়, তুই যেই বুঝে গেছিস পিসি প্রত্যেক সপ্তাহে দোকান করে আছে, তুই প্রত্যেক সপ্তাহে 2000 টাকা নোট পাস, সেই হিসাবে প্রতি সপ্তাহে 2 করে 2000 টাকা নোট পাচ্ছিস প্রণাম করে পেনাল ঢুকে, তুই হয়তো 6 মাস পরে তোর সেই প্রথম 2000 টাকা বা একটা 2000 টাকার মূল্য থাকবে থাকবে না, তুই ফিলই করতে পারবি না সেটাকে, রাইট? এটাকে বলে মূল্য বোধটা কমে যাওয়া, মূল্যটা কমে যাওয়া, ভ্যালুটা ড্রপ করে যাবে। দ্য সেম রিজন, একটা দেশে যদি প্রচুর টাকা সাথে সবাইকে বিলিয়ে দেওয়া হয়, ঠিক আছে, যেটা কোনোদিন বাস্তব নয়, সম্ভবই নয়, তাহলে সেই দেশে পুরো দেশ স্তব্ধ হয়ে যাবে,
পুরো ইকোনমি ড্রপ করে যাবে, ভেঙে পড়বে সবকিছু। তাহলে দেশ কি করে বড়লোক হয়? দেশ বড়লোক তখন হতে পারে যখন বৈদেশিক মুদ্রা দেশে ঢোকে। কি করে? যখন তুই বিজনেস করে কিছু করে তোর জিনিস উৎপাদন এখানে করে বিদেশে বিক্রি করছিস, তোর এখানে যেটা 10 টাকা দাম বিদেশে বিক্রি করার পরে সেটা তোর 10,000 টাকা দাম পাচ্ছিস, সেই 10,000 টাকা নিয়ে তুই এখানে ফিরলি, বাইরের টাকা এখানে ঢুকলো। বুঝতে পারলি? তো দিস ইজ দ্য ওয়ে একটা দেশ বড় লোক হয়, একটা দেশ উন্নতি করে। তাহলে আমাদের অবশ্যই ওই এক্সপোর্ট করতে হবে। ইম্পোর্ট যত করছি আমি যত বাইরে থেকে আমদানি করছি, মানে আমি তো চড়া দামে কিনে নিয়ে আসছি। আমার মনে কর হঠাৎ করে কৃষকরা চাষ করা বন্ধ করে দিল, এখন তোরা শুনতে পাচ্ছিস প্রচুর আন্দোলন হচ্ছে, ওনারা চাষ করা বন্ধ করে দিলেন। তোর এখন 10 কেজি চালের প্রয়োজন, 10 কেজি চালে যদি এখানে দাম হয় 400 টাকা, তুই বাইরে থেকে সেটা 40,000 টাকা দিয়ে কিনে নিয়ে এলি, তোর বেশি খরচ হয় কত? এইটা আমার দেশ দিয়ে চিন্তা কর। তুই নিজেকে একটা পুরো কান্ট্রি ভাব, তাহলে তোর বেশি খরচা হলো তো, তুই গরিব হয়ে গেলি তো, হ্যাঁ কি না? এক্স্যাক্টলি এটাই তো ঘটবে। যদি সবার কাছে ইকুয়াল পরিমাণ টাকা চলে আসে, প্রচুর টাকা ছাপিয়ে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার অর্থের মূল্যটা ড্রপ করে যাবে এবং ইকোনমি ভেঙে পড়ে যাবে। বোঝা গেল? সো দিস ইজ দ্য রিজন আমরা যেমন তেমন করে টাকা ছাপাতে পারি। টাকা ছাপানোর একটা ব্যালেন্স রাখতে হয়, নির্দিষ্ট পরিমাণে টাকা ছাপানো সম্ভব, নয়তো দেশ ভেঙে পড়বে। একটু ক্লিয়ার করতে পেরেছি? অনেক বড় ব্যাপার, ছোট্ট করে বোঝে না। ক্লিয়ার একটু হয়েছে? নাও কামিং টু দ্য সেকেন্ড পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জানতেই হবে। তোরা সবাই বড় হবি একটা সময়তে, এবং তোরা সবাই একটা সময় এই কাজটায় যুক্ত হবি কোনো না কোনো ভাবে। কি কাজটা? তুই ব্যাংকে রেখেছিস 20,000 টাকা, ঠিক? সকালে রেখে দিয়েছিস, তুই ব্যাংকে তোকে বললো যে তুমি 1 বছর পরে এসো, আমি তোমাকে 200 টাকা দেবো এক্সট্রা। খুশি? তুই বাড়িতে ঢুকেছিস, তোর একটি বন্ধু এসে বলে, ভাই তোর কাছে 2,000 টাকা 20,000 টাকা আছে? তুই বলি, এ বাবা তুই আমাকে একটু আগে বলতে পারতিস, জাস্ট ব্যাংকে দিয়ে এসেছি। বললো, ভাই আমার প্রচন্ড 20,000 টাকা প্রয়োজন আছে, একটা ফোন কিনতে হবে। তখন ও সরি, সামনে ভাই ঘর ভেঙে যাবে, সামনে 14 ফেব্রুয়ারি আসছে, সংসার সামলাতে পারছি না। তো সংসার বাঁচানোর স্বার্থে তুই তোর বন্ধুকে সাহায্য করতে পারছিস না। এখন তুই কি বলবি, ভাই এই মাত্র ওই ব্যাংকে টাকাটা দিয়ে এলাম, তুই এক কাজ কর, তুই যা ব্যাংকে গিয়ে বল যে আমার টাকাটা ওই যে দিয়ে গেছে, ওই টাকা আমার তাড়াতাড়ি দিন তো। ব্যাংকে ছুটেছে, বললো আচ্ছা ও এসেছিল তো, স্বস্তিক এসেছিল তো, 20,000 টাকা রেখেছি তো, তাড়াতাড়ি দিন তো আমাকে, আমার খুব প্রয়োজন আছে। ব্যাংক বলে, হ্যাঁ নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তুই আছিস কি ভালো মানুষ, এরকমও হয়, এত ভালো মানুষ হয়, আমি চাইলাম দিয়ে দিচ্ছে। যখন বেরিয়ে যাচ্ছে, শোনা, তখন তুই বলি, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, তোর তো এখন তাড়াহুড়ো আছে, সংসার সামলাতে হবে, এই গেল সেই গেল অবস্থা। তো তুই বলি, হ্যাঁ বল নিয়ে যাচ্ছ, যাও, 20,000 টাকা নিয়ে যাচ্ছ তো, 1 বছর পরে যখন আসবে 2,000 টাকা এক্সট্রা নিয়ে আসবে। তখন তোর মনে হবে, আমাকে টানে স্বাস্তিক বলেছিল যে 20,000 টাকা রেখেছিলাম, আমি 1 বছর পর 200 টাকা নাকি এক্সট্রা পাচ্ছি। মানে আমি যখন ব্যাংকে জমা রাখলাম 20,000 টাকা জমা রাখলাম, 1 বছর পরে 200 টাকা আমাকে এক্সট্রা দিচ্ছে। আর সেই টাকা যদি কোনোভাবে ধার দেওয়া হচ্ছে, লোন দেওয়া হচ্ছে, ঋণ করা হচ্ছে, কেউ ঋণ করছে, সেই টাকাটাই পরিমাণ তাকে ফেরত দিতে হচ্ছে 2,000 টাকা। মাঝের যে এই 1,800 টাকা ডিফারেন্স, মানে তোর 20,000 টাকায় কাউকে ধার দিয়ে দিল হিসাব মতো, তোকে দিতে হলো 200 টাকা, আর ওর কাছ থেকে দিলাম 2,000 টাকা। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তুই আমাকে 20,000 টাকা দিলি, আমি সেই টাকাটা আমি ওকে ধার দিয়ে দিলাম, তোকে আমি খুশি করার জন্য 1 বছর পর তুই এলি যখন, তোকে 200 টাকা এক্সট্রা দিলাম, তুই নাচতে নাচতে বাড়ি চলে গেলি। আর ও যখন এলো 1 বছর পরই, ওর কাছ থেকে 2,000 টাকা নিলাম। মাঝের ওই 1,800 টাকার যে ডিফারেন্স, 1,800, that is the profit of bank. That is the profit of bank. Bank is not doing the charity. Bank is doing a huge business over here. Banking হচ্ছে most profitable business এর মধ্যে পড়ে। Banking sector world এর most profitable business এর মধ্যে পড়ে, যেখানে শুধু প্রফিট আর প্রফিটই থাকে। কারণ মানুষের প্রয়োজন শেষ হয় না, মানুষ ধার করতে বাধ্য হয়, মানুষ টাকা রাখতে বাধ্য হয়, যেদিকেই করবি সেদিকেই তার প্রফিট। সে টাকায় টাকা আছে, সঙ্গে সঙ্গে সে জানে আমার কাছে এই টাকাটা আছে, কাউকে ধার দিতে, ধার নেওয়ার তো লোকের অভাব হবে না, তাই তো? যেই ধার কেউ নেবে তখন আমি ওই টাকাটাই তাকে ধার দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে আই উইল হ্যাভ আ লট অফ মানি, তার সামান্য একটা অংশকে দিয়ে দেবো, খুশি হয়ে গেল। বুঝতে পারছি ব্যাপারটা? দিস ইজ দ্য থিং। এই বিজনেসটাই হয়।
আমি যে ব্যাংকে মহান ভাবছি না, এটা আমি ওকে প্রফিট করাচ্ছি। আমি ধার নিলাম কিনা বলি কিনা, আমি ওকে 2000 টাকা দিলাম, আর তার থেকে মাত্র 200 টাকা ওকে দিল, 1800 টাকা আমার পকেটে। সেই 1800 টাকার মধ্যে সে ব্যাংকের কর্মচারীকে জিনিসপত্র দিয়ে, তাকে মাইনে দিয়ে, অমিতাভ বচ্চনকে দিয়ে অ্যাড করিয়ে সবকিছু করিয়েও তার পকেটে বিশাল পরিমাণ টাকা লাভ থেকে যায় ব্যাংকে। সুতরাং ব্যাংকিং সেক্টর একটা প্রফিটেবল সেক্টর, মনে থাকবে এটা, বুঝতে পারছো? এখান থেকে কি প্রশ্ন, কোনো উত্তর প্রশ্ন এলো না? একই টাকা একই সময় 200 টাকা, একই টাকা একই সময় 2000 টাকা, তাহলে পার্থক্য কার? বলো। সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বলি, ছোট্ট একটা উত্তর দিই। আজকের ডেটে প্র্যাকটিক্যাল ব্যাংকের কথা বলছি, আজকের ডেটে তুই যদি রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করিস, তুই ব্যাংকে টাকা রাখবি, ঠিক আছে, তোকে ইউ উইল বি এন্টারটেইনড বাই ম্যাক্সিমাম 4% রেট অফ ইন্টারেস্ট। ম্যাক্সিমাম তোকে 4% সুদের হার দেওয়া হবে, ঠিক আছে? আর তুই যদি আবার আজকে বিকেলে ওই ব্যাংকে গিয়ে তোরই টাকা ধার নেওয়ার জন্য চিন্তা করিস কোনো কারণে, বা তোর কেউ রিলেটিভ যায় ওই ব্যাংকে ধার নেওয়ার জন্য, and he will be entertained by 14 to 20% rate of interest। 4% থেকে 14%। এখন আবার ফ্ল্যাট আছে, আবার রিডিউসিং আছে, অনেক গল্প আছে, সেটা আমি তোদের অত বেশি ঘাটাচ্ছি না। ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছিস। স্ট্রেট অ্যাওয়ে 10% ডিফারেন্স, স্ট্রেট অ্যাওয়ে, বুঝতে পারছিস? সো that 10% is the profit of the bank। ওকে, সেই কারণে যখন তুই অঙ্ক করবি, দেখবি তুই যখন টাকা জমা রাখছিস, দেখবি রেট অফ ইন্টারেস্টটা কম কম শুনতে লাগছে, দেখতে লাগছে মনে হচ্ছে, আর তুই যখন ধার করছিস 14%, 18% এইসব সুদের হার দেখতে পাবি। এটা কিন্তু ঘটনা, এটাই প্র্যাকটিক্যাল। ওকে, কিছু তো বোঝাতে পেরেছি কি? ক্লিয়ার হচ্ছে ব্যাংকিং সম্বন্ধে? থ্যাংক ইউ। তো আমি কোন অঙ্কটা যেন বলছিলাম? 9 অঙ্কটা। তো দেখ, এখন 4% সুদের হারে কৃষি ঋণ দিচ্ছে, কিন্তু সেই টাকা যদি ব্যাংক থেকে ধার করতো, তাহলে নাকি তাকে 7.4% রেট অফ ইন্টারেস্ট দিতে হতো। ব্যাংক থেকে ধার করে ওই টাকাটাই তাকে 7.4% দিতে হতো। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে কৃষি সমবায় সদস্য থেকে নিয়ে আসে, কৃষি সমবায় সমিতি থেকে নিয়ে আসে, 5000 টাকা ঋণ করে, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? হ্যাঁ কি না? দুটো তো জায়গা আছে, একটা সমবায় সমিতি আছে, একটা ব্যাংক আছে। এক ভদ্রলোক 5000 টাকা সমবায় সমিতি ব্যাংকে গিয়ে ধার করেছে, খুব প্রয়োজন ছিল। ব্যাংক তাকে বলেছে আমাকে আপনি 7.4% সুদের হার দেবেন, 7.4% সুদের হার দেবেন, এটা ব্যাংক বলেছে, ঠিক আছে? এখন সে কি করলো? ব্যাংক থেকে টাকাটা নিয়ে বেরিয়েছে, তোর সঙ্গে দেখা, কোথায় গেছিলে গো? আর বলিস না, 5000 টাকা খুব দরকার ছিল। কোথায় নিলে? ব্যাংক থেকে। আরে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? 7.4। এ বাবা, তুমি তো কৃষি সমবায় সমিতি থেকে নিতে পারতে, ওখানে তো 4% সুদের হার দিচ্ছে না, আর তুই তো নিচ্ছিস টাকাটা, তাই তোকে দিতে হবে। সেই দিক থেকে ও তার মানে নিচ্ছে তোর থেকে টাকা, ইন্টারেস্ট 4% সুদের হার নিচ্ছে। বলছে এ বাবা, প্রশ্নটা কি? আমি ওইখান থেকে নিয়ে ফেলেছি ব্যাংক থেকে টাকাটা, যদি আমি সমবায় সমিতি থেকে নিতাম আমার কত টাকা বাঁচতো, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে বেসিকলি আমায় কি বার করতে বলছে বলতো? মূলত আমায় কি বার করতে বলছে? 5000 টাকা যদি ধার করি, সে ব্যাংকই হোক সমবায় সমিতি, 5000 টাকা তো ফেরত দিতেই হবে, ওটাতে কোনো নড়চড় নেই। কম বেশি কোনটা হবে? সুদের হার তো কম বেশি বলেই দিচ্ছে, একটা জায়গায় 4%, একটা জায়গায় 7.4%, এটা তো বলেই দিচ্ছে। এই 4%, 7.4% পার্থক্যের জন্য কিসে পার্থক্য আসবে? বা সুদাসল ডেফিনেটলি, বা সুদে পার্থক্য আসবে। একটা জায়গায় এত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, একটা জায়গায় এই টাকা ইন্টারেস্ট দিতে হবে। এটা অত বেশি রেট অফ ইন্টারেস্ট, তাই অনেক বেশি এক্সট্রা টাকা দিতে হবে। যেটা এখানে সুদ বলছিলাম, ইন্টারেস্ট বলছিলাম, এখানে মাত্র 4%, তাই অনেক কম সুদ দিতে হবে। 5000 টাকা তো দু জায়গায় দিতেই হবে, সে তো নড়চড় হবে, ওটা ওখানে দিতে হবে, এখানেও দিতে হবে। আর যেটা কম সুদের হার সেখানে কম ইন্টারেস্ট দেবো, যেখানে বেশি সুদের হার সেখানে বেশি ইন্টারেস্ট দেবো। এই তো গল্প। কি বলছি বুঝতে পারা যাচ্ছে? তাহলে আমাকে দুটো পার্থক্য বার করতে হবে। মনে কর আমি দেখলাম ক্যালকুলেট করে যে আমি ব্যাংক থেকে টাকা ধার করে ফেলেছি, আমি 1 বছর পর 5000 টাকা
ওপর মনে কর আমি দেখলাম আমাকে 2000 টাকা সুদ দিতে হচ্ছে, কথা বলছে 2000 টাকা সুদ দিতে হচ্ছে। এখন আমি যদি এই টাকাটাই ব্যাংকে না করে সমবায় সমিতি থেকে নিতাম, তাহলে দেখলাম আমার ওখান থেকে হয়তো মাত্র 500 টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে আমার কত টাকা বাঁচতো যদি আমি ওখান থেকেই নিতাম? কত টাকা বাঁচতো? দেখি ভাই, তুই বুঝতে পারছিস না? আমি ব্যাংক থেকে টাকা ধার করে চলে এসেছি, 5000 টাকা তো দিতেই হবে, 2000 টাকা আরো এক্সট্রা চাপিয়ে দিতে হচ্ছে আমাকে। আমি ভাবলাম যদি আমি ওখান থেকে টাকা নিতাম, 5000 টাকা তো দিতেই হবে, 500 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। এক্স্যাক্টলি, এখানে 2000 টাকা এক্সট্রা দিতে হচ্ছে, এখানে 500 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। তার মধ্যে পার্থক্য যেটা এই 1500 টাকাটা, সেটাই তো আমার বেশি যাচ্ছে ব্যাংক থেকে টাকা ধার করেছি বলে। আমি যদি সমবায় সমিতি থেকে করতাম তাহলে 1500 টাকা বাঁচতো, হ্যাঁ কি না? 5000 টাকা তো বাঁচার কোনো জায়গা নেই। তুই তো কেটে দিবি না, আমি 5000 টাকা নিয়ে আমি 3000 টাকা রাখবো, এরকম করবে না, তা তো বলতে পারবি না। তো 5000 টাকা ফেরত দিতেই হবে, ঠিক তো? তার মানে আমাকে যেটা করতে হবে, হেডিং করে একবার ব্যাংকের ক্ষেত্রে বলে ব্যাংকের সুদ বার কর। সুদ আসল বার করার প্রয়োজন নেই, দুটো ক্ষেত্রে আসল সেম, শুধু সুদ বার কর, ইন্টারেস্ট বার কর। সমবায় সমিতির ক্ষেত্রে বলে হেডিং করলে আন্ডারলাইন করে, ঠিক একই রকম ভাবে সমবায় সমিতির সুদরাও বার করবি, রাইট? দুটো সুদের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স বা মাইনাস করলে যে রেজাল্ট আসবে, ওটাই তো আমার সেভিং হতো, ওটাই আমার বাঁচতো। বুঝতে পারছি কি? পারবি করতে? ট্রাই কর। তারা দেখেন একবার, এখানে আমি ব্যাংকের ক্ষেত্রে বলে হেডিং করেছি আসল 5000, সুদের হার 7.4%, T2 সময় 1 বছর, সুদ I1 সমান বার করছি, I1 সমান P1 R1 T1/100 ক্যালকুলেশন করেছি, করে 370 টাকা বেরিয়েছে। তাহলে এটা হচ্ছে যদি ব্যাংক থেকে টাকাটা ধার করি, আমাকে সুদ বাবদ ইন্টারেস্ট 370 টাকা দিতে হবে। এখন আমি যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে টাকা ধার করতাম, সমবায় সমিতির ক্ষেত্রে আসল P2 দেখতে পাচ্ছিস, সুদের হার R2 সময় T2 I2 বার করছি, ক্যালকুলেশন করে দেখুন 200 টাকা। ডেফিনেটলি এখানে 370 টাকা সুদ দিতে হচ্ছে, যেখানে কিনা এখন 200 টাকা সুদ দিলে কাজ মিটে যাচ্ছিল, টাকাটা বাঁচবে কিছুটা, হ্যাঁ কি না? তা আমি যদি ব্যাংক থেকে টাকা না নিয়ে সমবায় সমিতি থেকে টাকা নিতাম, তাহলে কিনা আমার সুদ বাবদ বাঁচতো 170 টাকা, আমার সেভিং হতো ইন্টারেস্ট ওয়ে, সেটা হচ্ছে 170 টাকা। বুঝতে পারা গেল? আচ্ছা, এই অঙ্ক টুকবি। সবাই 12 অঙ্কটা একবার পর। 12 অঙ্কটা কি বলছে? বলছে যে একজন ব্যক্তি 800 টাকা ব্যাংকে জমা রেখেছিল, জমা রেখে সে টোটাল 1200 টাকা ফেরত পেয়েছে, ব্যাংক থেকে ফেরত পেয়েছে। না, তোকে বুঝতে হবে, সবাই বলতো 800 টাকাটা তো আমার যে টাকাটা রেখেছিলাম মানে প্রিন্সিপাল মানে আসল, সেটা পরিষ্কার হয়ে গেছে। এখন হোয়াটস অ্যাবাউট 1200 টাকা 1200, সেটা অ্যাকচুয়ালি কি? 1200 টাকাটা হচ্ছে, সবাই ঠিকই বলেছিস মোরালেস, সেটা হচ্ছে যে টোটাল সুদ আসল বা সবৃদ্ধি মূল বা অ্যামাউন্ট। মানে ব্যাংকে রেখেছিল 800, সেই টাকাটা ফুলে পেবে গিয়ে 1200 টাকা হয়েছে, সে 1200 টাকা ফেরত পাচ্ছে। আরে ওকে, সেই টাকাটা 1200 টাকা ফেরত পাচ্ছে। তাহলে 1200 টাকা যে ফেরত পাচ্ছে, তার মধ্যে কি কি ঢুকে আছে? প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট, আসল এবং সুদ দুটোই ঢুকে আছে। তো তার মধ্যে আসল হিসাবে তো রেখেই ছিল 800 টাকা, তাহলে শুধু সুদ হিসাবে পেয়েছে কত টাকা? 400 টাকা। কেন বলছি এই কথাটা? তার কারণ আমি তো বলেছিলাম অঙ্কটা পড়তে পড়তে খুঁজে বার করতে হবে যে সেই চারটে জিনিস কি কি দেওয়া আছে। চারটের মধ্যে অধিকাংশ অঙ্কে তিনটে দেওয়া থাকে বলেছিলাম, ডিসগাইজড ফর্মে অর প্রপার একদম ডিরেক্টলি। তো এখানে 800 টাকা প্রত্যেক টাইম করে তো মনে করে এটা পি, ঠিক আছে? তারপর সুদের হার দেওয়া আছে 10%, টাইম করে মনে করে এটা 8%, আর দিয়ে গেছি, ঠিক? এবার দেখ এখানে তো বলেছে কত বছরের গল্প বলছে, এবার বলছে যে এ বাবা সুদ তো দেওয়া নেই, সুদ কোথায় গেল? তুই ভাবছিস ইন্টারেস্টটা কোথায়? তাহলে কি 1200 টাকা ইন্টারেস্ট? না, আরে 1200 টাকার মধ্যে 800 টাকা তোর নিজের টাকাটাই আছে। তুই তো 800 রেখেছিলিস, ডিপোজিট করেইছিলিস, তো 1200 টাকা যেটা দিচ্ছে তার মধ্যে 800 তোর নিজেরই টাকা।
and that rest 400 is the interest. বাকি যে টাকাটা সেটা হচ্ছে সুদ। বুঝতে পারলে? তো প্রথমেই সুদ আসল থেকে আসলটা মাইনাস করে তোকে কি বার করতে হবে? সুদটা বার করে নিতে হবে প্রথমেই। বুঝতে পারছিস? 1200 থেকে 800 টাকা যেই মাত্র মাইনাস করবি, you will have the interest for that particular certain time, যে সময়ের জন্য ব্যাংকে টাকাটা রাখছে, এবং তোকে সময়টাই বার করতে বলছে। তো দেখ প্রথমেই ফার্স্ট লাইনেই তোর হবে যেটা, সেটা হচ্ছে এইটা। দেখতে হয়তো অসুবিধা হবে, যদি দেখতে অসুবিধা হয় স্ক্রিন ফটোগ্রাফি পেয়ে যাবি তোরা। দেখ, আচ্ছা এখানেই করছি। আসল কত টাকা রেখেছিল? 800 টাকা। 800 টাকা। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয়েছে? এটা কত অঙ্ক ছিল? 12 সময়টা জানতে চেয়েছে, সময়টাই জানতে চেয়েছে, এবং সুদটা হচ্ছে সুদ আসল মাইনাস আসল, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে 1200 মাইনাস 800, that is 400. ওকে, এবার আমরা জানি I is equals to PRT by 100. I এখানে হচ্ছে 400, P এখানে হচ্ছে 800, R হচ্ছে 10%, T জানি নিকো by 100। তাহলে T সমান 400 into 100 by 800 into 10। দেখ 2 দিয়ে কাটছে, 5 দিয়ে কাটছে, আর 5 দিয়ে কাটছে, T সমান 5। তাহলে সময় হচ্ছে 5 বছর। তাহলে 5 বছর পরে গল্প ওটা, মানে 800 টাকা দেখেছে, 5 বছর পরে টাকাটা 1200 টাকা হয়ে গেছে। সুতরাং নির্ণেয় সময় 5 বছর। বোঝা গেল? কোন একটা টাকা কেউ একটা ব্যাংকে রেখেছে, কেউ একটা ব্যাংকে রেখেছে, এবং 7 বছর পর দেখা গেল টাকাটা সুদ আসল মিলে, মানে টোটাল অ্যামাউন্ট, সুদ আসল মিলে মানে টোটাল অ্যামাউন্টটা হয়েছে 7100 টাকা। আর 4 বছর পর সেই অ্যামাউন্টটা হয়েছে 6200 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে সে কত টাকা ব্যাংকে রেখেছিলেন এবং সুদের হার কত ছিল। এটা একটা স্পেশাল অঙ্ক, অনেক রকম করে অঙ্কটা হয়, কিন্তু অন্যভাবে করলে হয়তো একটু বড় চেহারা নেয়, তাই আমি একটু তোদের সুন্দর করে কম্প্যাক্ট করে করাচ্ছি। 7 বছরে একটা টাকা নাকি সুদে আসলে 7100 টাকা হয়েছে, এই কথাটাকে কে আবার কি করে ব্যাখ্যা করবে? 7 বছরে কোন একটা টাকা 7100 টাকা হয়েছে, কে কি করে ব্যাখ্যা করবি? সাত বছরে সুদ আসল 7100 টাকাটা কি করে ব্যাখ্যা করতে পারিস? তার মধ্যে কি কি আছে বল, চেষ্টা কর না। যাও, আসলটা আছে, সুদ আছে। আসল আছে, সুদ আছে। একজন বলেছে আসল আছে, সুদ আছে। এর থেকে পারফেক্ট কোনো আনসার আছে? না, সব ইতিমধ্যে আমি বুঝতে পারছি। সাথে আসল আছে, সুদ আছে। আরো ভালো করে বলতে পারবো, কিন্তু ঠিকই বলেছে। 7100 এর মধ্যে লুকিয়ে আছে আসল এবং সুদ, তাই তো? যদি আমি আরো একটু ভালো করে ব্যাখ্যা করতে চাই, কেউ বলতে পারবি? বলি, আসল প্লাস 7 বছরের সুদ, শুধু সুদ না, আসল প্লাস 7 বছরের সুদ, ঠিক আছে? দ্যাট ইজ 7100। ঠিক? 4 বছর সেই টাকাটা হয়েছিল নাকি 6200 টাকা। যখন 4 বছর পর ব্যাংকে গেছে, বললো যে আচ্ছা আমার টাকা যেটা রেখেছিলাম ওটা কত টাকা হয়েছে গো? বললো 6200 টাকা চলে এসেছিল। এই 6200 এর মধ্যে কি কি আছে? ও যে টাকাটা রেখেছিল সেটা তো আছে, প্রিন্সিপাল আসল সেটা তো আছে, তার সঙ্গে 4 বছরের সুদটা বেড়েছে, তাই তো? সেটা তো 6200 টাকা। আসল প্লাস 4 বছরের সুদ 6200 টাকা। পুষ্পল, তাহলে 7 বছরের সুদ আসলটা কিভাবে ব্যাখ্যা করব? আসল প্লাস 7 বছরের সুদ, আসল প্লাস 7 বছরের সুদ 7100 টাকা, হ্যাঁ কি না? এক্স্যাক্টলি এই এক্সপ্লেনেশনটা কাজে লাগবে। এখন দেখ আমি কি লিখছি,
কত নম্বরে? 9 কেউ ঢুকবি না এখন। আসল প্লাস 60 বছরের সুদ, এটা নাকি আমার 7100 টাকা। আর আসল প্লাস 4 বছরের সুদ, এটা নাকি আমার 6200 টাকা। এখন যদি এখানে সাবট্রাক্টিং বা বিয়োগ করে পাই, এটা মাইনাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, আসল মাইনাস আসল কেটে যাচ্ছে। 7 বছরের সুদ মাইনাস 4 বছরের সুদ, দ্যাট ইজ 3 বছরের সুদ। 3 বছরের সুদ 900 টাকা। তাহলে 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, আমি 1 বছরের সুদ 100 টাকা লিখতেই পারি। আর একই রকম ভাবে আমি 4 বছরের সুদ 900 ইনটু 4 বাই 3 সমান 1200 টাকা বার করতেই পারি তো? ঠিক কি ঠিক না? এবার এই লাইনটা কনসেন্ট্রেট কর। আসল তার সঙ্গে 4 বছরের সুদ মিলে হয়েছে 6200 টাকা। প্রিন্সিপাল প্লাস দ্য ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স মিলে হয়েছে 6200। আর শুধুমাত্র 4 বছরের সুদ, তার ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স, সেটাই ইটসেলফ 1200 টাকা। তাহলে 6200 থেকে 1200 টাকা মাইনাস করছি, 6200 থেকে 1200 টাকা মাইনাস করছি, মানে 4 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদ মাইনাস করছি। I'm subtracting that interest for 4 years from the amount of 4 years. From the amount of 4 years. যদি মাইনাস করি তাহলে কে পড়ে থাকবে? শুধু আসল পড়ে থাকবে না। 4 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদটা যদি মাইনাস করবে তাহলে কে পড়ে থাকছে? আসল। সুতরাং আসল বা প্রিন্সিপাল সমান 4 বছরের সুদ আসল মাইনাস 4 বছরের সুদ, the amount of 4 years minus the interest for 4 years, ঠিক আছে, সমান 5000। তাহলে আমি পেয়ে গেলাম যে ব্যাংকে আমি কত টাকা রেখেছিলাম, আসলটা পেয়ে গেলাম। ব্যাংকে আমি 5000 রেখেছিলাম, তাই তো? যে 5000টা 4 বছরে 1200 টাকা হয়েছে। আর কি ব্যাংকে 5000 টাকা রেখেছিলাম, যে 5000টা 4 বছরে সুদ হয়েছিল 1200 টাকা, ইন্টারেস্ট। আমি টকিং অ্যাবাউট দ্য ইন্টারেস্ট, নট দ্য অ্যামাউন্ট। অ্যামাউন্ট তো 6200 টাকা, সুদ আসল তো 6200 টাকা, কিন্তু সুদ তো তার মধ্যে 1200 টাকা। এবার বলতো এই যেগুলোতে লাল মার্ক করছি, এইটা এইটা এইটা, যাকে জিজ্ঞেস করবো সে আনসার করবি। তোরাও চিন্তা কর যারা অনলাইনে আছিস, এই 5000টা আমাকে যিশু বলবি কি? আদিত্য কি 5000 টাকাটা কাকে ক্লাস করাচ্ছেন বলো? আসল আসল। ক্লাসে আদৌ আছিস? ক্লাসের টাকাটা আসল, সময় বা ফি কোনটা? 4 বছরের কথা বলা হয়েছে, তাই তো? আর ইন্টারেস্ট বা সুদ আই 1200 টাকা। না আই বলো 300 টাকা। যে বলছে 300 টাকা তাকে বলি 300 টাকাটা তো 1 বছরের সুদ, তাহলে সময়টা তো আমাকে এক লিখতে হবে। আমি লিখছি 4 বছর, এদিকে সুদ নিচ্ছি 300 টাকা। আমাদের ব্যাপারটা সেম রাখতে হবে। 4 বছরের চিন্তা করে আবার সপ্তাহে 4 বছর দিয়ে হিসাব করতে হবে। প্রিন্সিপাল 5000 টাকা, সময় 4 বছর, সুদ তখন 1200 টাকা। সুদ তখন 1200 টাকা। আর যদি তুই বলিস 1 বছর হিসাবে করব আমি, তখন প্রিন্সিপাল 5000 টাকা, টি হচ্ছে 1 বছর, আই তখন হবে 300 টাকা। যেটা বলছিল, কি বলছি বুঝতে পারা যাচ্ছে?
আমি তো 4 বছরটা ক্যালকুলেট করছি, যদি আমি টা 4 নিই তাহলে 4 বছরের সুদটাই তো নিতে হবে। 4 বছর সুদ 300 টাকা কি করে হয়? 1 বছর সুদ 300 টাকা হয়েছে, 4 বছর সুদ কত টাকা? 1200 টাকা। কি বলছি বোঝা যাচ্ছে কি? আমি যদি 1 বছরটা নিতাম, টি লিখতাম 1, তাহলে আমাকে আই বা ইন্টারেস্ট বা সুদ কোনটা লিখতে হতো? 300 টাকা। এটা তখন লিখতে পারতাম না। 1200 টাকা সুদটা কখন হয়েছে? 4 বছরে। তাহলে 4 বছরে যখন গল্প বলবো তখন হবে 1200 টাকা। 1 বছর গল্প বললে তখন হবে সুদ হবে 300 টাকা। সো এই কনফিউশনটা রাখিস না। এবার তোর সেই আগের ফরম্যাটে চলে আয়। পি জানিস, পি জানিস, টি জানিস, আই জানিস, রেট অফ ইন্টারেস্ট আর বার করতে পারবি না? এতক্ষণ ধরে তো করে এসেছিস, বাস সেই কাজটা এবার করতে হবে এখানে। এখন আসল 5000, টি হচ্ছে 4 বছর, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট জানি না, তাই তো? সুদ বা ইন্টারেস্ট 1200 টাকা নিয়েছি, বুঝতে পেরেছিস তো? আমরা জানি R is equals to PRT by 100, I তো 1200 টাকা, 5000, আর জানি না, T হচ্ছে 4 by 100, তাহলে R সমান 1200 into 100, আর এই 5000 আরটা নিচে চলে আসবে তো? ঠিক আছে, ঠিক। আসল হচ্ছে 5000 টাকা, প্রিন্সিপাল এন্ড সময় সরি সুদের হার, রেট অফ ইন্টারেস্ট 6%। একটা ছোট্ট ধারণা ক্লিয়ার করি। কারোর মনে এই প্রশ্নটা আসছিল যে আমি যদি এখানে 1 বছর আর 300 টাকা নিতাম তাহলে সুদের হার কত হতো? 6%ই তো আসতো। তুই 1 বছর 300 টাকা নে, তুই 4 বছর 1200 টাকা নে, অথবা তুই 7 বছর 2100 টাকা নে। তুই যদি এখানে 7 বছর হিসেব করিস তো 2100 টাকা পাবি। যাই দিস না কেন, রেট অফ ইন্টারেস্ট তো সেমই থাকবে, ওটা তো পাল্টে যাবে না। ক্যালকুলেশন যাই হোক না কেন, রেট অফ ইন্টারেস্ট এর সেমই থাকছে, কারণ ওই রেট অফ ইন্টারেস্টের বেস করে আমার 1 বছরের 300 টাকা হয়, আমার 4 বছরে 1200 টাকা হয়, আমার 7 বছরে 2100 টাকা হয়, রাইট? So that rate of interest cannot be changed. ওটা 6%, 6% থাকবে তুমি যাই নাও না কেন। ঠিক আছে, ক্লিয়ার করতে পেরেছি? শিওর? কপি করো।